গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম টালিগঞ্জ। আমি এখন ফার্স্ট ট্রিপ নিয়ে টালিগঞ্জ চলে এসেছি। আর ফার্স্ট ট্রিপ পেয়েছিলাম আমার বাড়ির দরজার সামনে থেকে। হ্যাঁ, মানে পাড়ার লোককেই নিয়ে এসেছি বলতে পারো, ঠিক আছে। মানে যেখানে আমার গ্যারেজ ঠিক সেখান থেকে পিক আপ করেছি, নিয়ে এলাম টালিগঞ্জের কাছে। তো ফার্স্ট ট্রিপে আমি ভাড়া পেয়েছি 6 কিলোমিটারে 200 টাকা। হ্যাঁ, 6 কিলোমিটারে 200 টাকা, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, আমি যে জায়গাটাতে এসেছি এখান থেকে কিন্তু খুব ভালো ভাড়া পাওয়া যায় না। কারণ হচ্ছে টালিগঞ্জ জায়গাটা অ্যাকচুয়ালি মেনলি এখান থেকে সবাই না ডাইভার্সন হয়ে যায় বিভিন্ন দিকে। তো এখান থেকে সব বেশিরভাগ লোকের হচ্ছে মেট্রো ধরে এদিক ওদিক বেরিয়ে যায়, যে যেখানে যায় আর কি। মানে গ্রাম থেকে বেরোনোর জন্য ক্যাব ইউজ করে, শহরে ঢুকে গেলেই মেট্রো করে বেরিয়ে যায়। তো এখানে গাড়ি নিয়ে দাঁড়ানোটা বোকামি। তাই আমি চিন্তা করছিলাম যে এখান থেকে বেরিয়ে যাবো নাকি। হ্যাঁ, তাই আমি চিন্তা করছিলাম এখান থেকে বেরিয়ে যাবো নাকি। আর আজকে সকাল সকাল ভাই প্রচুর কাজ করতে হয়েছে লাস্ট 2 দিন ধরে। বাড়ির এসিতে ঘর করে আওয়াজ হচ্ছে, ঘ্যাস 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 করে আওয়াজ হচ্ছে। তো একটুখানি ব্লেড, জেসির যে ব্লেডটা থাকে এয়ার ফ্লো করে, ওই ব্লেডটা সরিয়ে দেখলাম যে ব্লোয়ারে প্রচুর পরিমাণে ময়লা জমেছে। তো আমাদের বাড়ির এসিটা, মানে আমাদের বাড়ি বলতে আমার বাড়ির এসিটা, মানে আমার রুমের এসিটা অতিরিক্ত চলে, অলমোস্ট 20 ঘন্টা চলে বলতে পারো, 4 ঘন্টা হয়তো বন্ধ থাকে। তো এর কারণে প্রত্যেক 2 মাস ছাড়া ছাড়া পরিষ্কার করাতে হয়। তো আজকে পুরো এসিটা খুলেছিলাম সকালবেলা, খুলে এসিটা পরিষ্কার করেছি সকাল 7:30 থেকে 10টা। 2.5 ঘন্টা লেগেছে এসি পরিষ্কার করতে। আমি যে কোনো কাজ না নিখুঁতভাবে করতে পছন্দ করি, তাড়াহুড়ো করে করি না। তো এসি পরিষ্কার করেছি, তারপরে গাড়িতে গেলাম, গাড়িতে গিয়ে গাড়ির এসি ফিল্টার পরিষ্কার করলাম। গাড়ির এসি ফিল্টার পরিষ্কার করে গাড়ির ব্যাটারিটাকে একটুখানি ওয়াটার টপ আপ করলাম, প্লাস একটুখানি ওই সালফার পড়ে গেছিলো সেগুলো পরিষ্কার করলাম। তারপরে একটু করেছি তোমার ওই ব্রেক অয়েল চেক, ইঞ্জিন অয়েল চেক, কুলেন্ট চেক, এই সমস্ত কিছু চেক করে খেয়ে দিয়ে দুপুরবেলায় রেডি হলাম। এখন হচ্ছে দুপুর 2টো বাজে। তো ফার্স্ট ট্রিপ নিয়ে এলাম টালিগঞ্জের কাছে। কিন্তু এখানে এসে আমি পুরো ফেঁসে গেছি, কারণ এখানে একটুও ভাড়া নেই। আমাদের ওই দিক থেকেও ভাড়া পাওয়া যাচ্ছিল না, কারণ আমি আজকে সকালবেলায় যখন উঠেছিলাম 7:30টার সময়, তখন ভেবেছিলাম কাজে বেরোবো। কিন্তু সেরকম একটা কাজ না থাকার কারণে আমি কিন্তু কাজে আর না বেরিয়ে এই সমস্ত পেন্ডিং যে কাজগুলো ছিল সেগুলো করলাম। বিশেষ করে গাড়ির এসি সার্ভিস করাটা খুবই জরুরি ছিল। হ্যাঁ, বিশেষ করে গাড়ির এসি সার্ভিস করাটা খুবই জরুরি ছিল, যার কারণেই এলাম। তার মধ্যে উবেরের স্ক্যাম তোমরা সকলেই জানো। উবের প্যাসেঞ্জারদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিচ্ছে। 1 বছরের একটা পাস দিচ্ছে, ডিসকাউন্ট কুপন পাস, 30%, আপ টু 30% ডিসকাউন্ট। তো এই পাসটা প্যাসেঞ্জাররা কিনছে 400-500 টাকার বিনিময়ে। ওটা হচ্ছে প্যাসেঞ্জার পাস। আবার ড্রাইভারদেরকেও একটা পাস দিচ্ছে, যেটা হচ্ছে আমরা ড্রাইভিং করি এভরিডে পাস। তো সব মিলিয়ে মিশিয়ে প্ল্যাটফর্ম পেয়ে আমাদের থেকেও নিচ্ছে, প্যাসেঞ্জারদের থেকেও নিচ্ছে। আর প্যাসেঞ্জারদের যে ডিসকাউন্টটা দিচ্ছে সেটা আমাদের পকেট কেটে দিচ্ছে। তো উবের এই চিটিংবাজিটা বেশি দিন চলবে না, কারণ উবের নিজেও ভালো করে জানে এইরকম চিটিংবাজি যদি করতে থাকে আগামী দিনে কোম্পানি থেকেও কাজ করবে না। কারণ এরকম আমি বহুবার করেছি। সবথেকে আমি লংগেস্ট উবেরে গাড়ি চালাইনি, সেটা হচ্ছে 4.5 বছর। হ্যাঁ, 4.5 বছর অবধি আমি টানা ইনড্রাইভ চালিয়েছি, উবেরে লগিংই করিনি। বুঝতে পারছো? সো এরকম হচ্ছে আমার অভিজ্ঞতা, এত খারাপ হয়ে গেছিলো। তো আপাতত উবের চালাচ্ছি, ইনড্রাইভ আপাতত চালাচ্ছি না, কারণ ইনড্রাইভে ভাই নেক্সট লেভেলে বার্গারিং হয়। এত বার্গারিং করা শিখে গেছে, আগে মানুষ এত বার্গারিং করতো না। অ্যাপটা ইউজেস, মানে কি বলবো, মানে আগে লোকে অত বেশি ইউজ করতে পারতো না অ্যাপের ইন্টারফেসটা। এখন অনেক বেশি মানুষ বুঝে গেছে, অনেক বেশি ব্যবহার করা শিখে গেছে, যার কারণে অনেক বেশি বার্গারিং করে। তাই ওই অ্যাপে গাড়ি চালানো একদম বেকার। কিন্তু উবেরের স্ক্যামটা অতিরিক্ত পরিমাণে। আমার কাছে ভাড়া ঢুকলো দুটো। 3 কিলোমিটার যাবে নাকি 80 টাকা ভাড়া, ঠিক আছে। 5 কিলোমিটার যাবে 102 টাকা ভাড়া। ভাই কে চালাবে 5 কিলোমিটার 102 টাকা? এটা 2018 সালে চালাতাম। আজকে ডেটে তো আমি এত কম টাকায় গাড়ি চালাবোই না, বুঝতে পারছো? আজকে ডেটে আমি এত কম টাকায় গাড়ি চালাবোই না। আমার কোনো যায়ও আসে না গাড়ি না চালালে, ঠিক আছে। এটা সকলেই জেনে রাখো ভালো করে, কোনো যায় আসে না গাড়ি না চালালে। তো না, আমি একদম খুব বুঝে বুঝে একদম বসে বসে খুব দেখে দেখে ভাড়া নিই, যেগুলো হিউজ প্রফিট থাকে সেইগুলোই আমি নিই, আর বাকি সব ফেলে দিই। এই হচ্ছে ব্যাপার। তো দেখি নেক্সট ভাড়া কতক্ষণে পাই। তো যাই হোক, আজকে আমি সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। আর সেকেন্ড ট্রিপ যখন পেয়ে গেছি তখন আমি উবের ভাড়া দিচ্ছি। তো উবের এই ছ্যাঁচড়ামোটা আজকের বলে না, এই ছ্যাঁচড়ামোটা উবের হচ্ছে 100 বছরের পুরনো, বুঝতে পারছো? মানে উবের একটা ছ্যাঁচড়া কোম্পানি, সেটা তো বলতে কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে এই কোম্পানিতে যখনই তোমরা ভাড়া খাটবে, তোমরা দেখবে নিজেরাই, যখন তোমার ট্রিপের দরকার হবে তখন ট্রিপ দেবে না। যখনই তুমি অন্য অ্যাপে ট্রিপ নিয়ে বেরিয়ে যাবে তখন তোমাকে ট্রিপ দিয়ে পুরো ফাটিয়ে দেবে। কতই না তোমায় তখন ভালোবাসে, মানে উবেরের ভালোবাসা তখন উতলে উতলে পড়ে। তখন কোম্পানি তো বুঝতে পারে যে গাড়ি মুভমেন্ট করছে, মানে নিশ্চয়ই অন্য কোনো প্ল্যাটফর্মে ট্রিপ নিয়ে নিয়েছে, তাই সে কন্টিনিউয়াসলি ভাড়া দিতে থাকে। শুনতেই পাচ্ছ ভাড়ার আওয়াজ? বুঝে গিয়ে কোম্পানি যে তুমি কোনো নিশ্চয়ই ট্রিপ নিয়ে নিয়েছো, তখন সে কন্টিনিউয়াসলি ট্রিপ দিতে থাকে। কতই না তার প্রীত আমার ওপরে, মানে আমাকে কতই না ভালোবাসে, এরকম একটা ব্যাপার। তো ভাই আমি কখনো ভাই এসব পাত্তা দিই না, ঠিক আছে। আমি যেই প্ল্যাটফর্মে একবার ট্রিপ ধরে নিই সেইটাই আমার লাস্ট এবং ফার্স্ট কথা।
এর ওপর আর কোনো কথা হবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি যেমনটা তোমাদের বলছিলাম, আমি হচ্ছে আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, যাত্রী সাথীতে পেয়ে গেছি। 2 কিলোমিটার রাস্তা নিয়ে যাব, ভালোই ভাড়া পেয়েছি, খারাপ ভাড়া পাইনি, কারণ তোমাদের দাদা খারাপ ভাড়াই কখনোই গাড়ি চালায় না। বুঝতে পারছো কী বললাম? তোমাদের দাদা খারাপ ভাড়ায় কখনোই গাড়ি চালায় না। এর থেকে বরঞ্চ খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাব, আর নয় গাড়িতে কুকুর নিয়ে ঘুরবো সারা কলকাতা জুড়ে, কিন্তু প্যাসেঞ্জার নেবো না কম পয়সার। বুঝতে পারলে? আমার কথাটা একটু তেতো, কিন্তু এটাই সত্যি। বাইক কামাতে এসেছি ইনভেস্ট করে, আমাকে কেউ গাড়িটা কিনে দেয়নি ফ্রিতে যে যেমন খুশি তেমন ভাড়া নিয়ে চলে যাবো। যাই হোক, যাই এখন গাড়িটা নিয়ে প্যাসেঞ্জারের কাছে যাই, আর তারপরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। কারণ হচ্ছে এখন যেখানে যাব সেখান থেকেও খুব তাড়াতাড়ি ট্রিপ পাওয়া যায়, তো দেখা যাক কী হয়। যেমনটা তোমাদের বলছিলাম ভাই, এই কোম্পানি উবের যা শুরু করেছে না, এত কম পয়সা ভাই গাড়ি চালানো যাবে না। হ্যাঁ, এত কম পয়সায় গাড়ি চালানো যাবে না। আমি কালকে উবেরের ডেটা অ্যানালাইজ করছিলাম, পুরো ইন্টারন্যাশনাল লেভেলের ডেটা। তো ওইটা করার পরে আমি ইন্ডিয়ান ডেটাও অ্যানালাইজ করলাম, অনেক কিছু জানতে পেরেছি। ঠিক আছে, কেন এত ভাড়াটা কম, কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো সব কিছু মিলিয়ে ভাড়া যা কম দিচ্ছে না, এই টাকায় ভাই গাড়ি চালানো যাচ্ছে না, পুরো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কী বলছি? এত বাজে ভাড়া দিচ্ছে ভাই, এত থার্ড ক্লাস ভাড়া। কে গাড়ি চালাবে ভাই এত থার্ড ক্লাস ভাড়া? আমি তো চালাতে পারবো না, ঠিক আছে? তো যার কারণে না খুবই কমপ্লিকেটেড হচ্ছে, মানে গাড়ি চালানোই যাচ্ছে না। এত কম পয়সা দিচ্ছে, কোনো ট্রিপ নিচ্ছি না। একটু আগে আমি একটা ট্রিপ পিক আপ করলাম, যেটাতে প্যাসেঞ্জারকে ভাড়া দিয়েছে হচ্ছে 96 টাকা। 96ও না, কারণ 109 টাকা পে করেছে, 15 টাকা প্যাসেঞ্জারের ডিউ দিল, 86 টাকা। বুঝতে পারছো? 86 টাকায় ভাই প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে হচ্ছে। যাই হোক, কোম্পানি বাদবাকিটা আমায় পে করেছে, তাই আমি নিয়েছি। তোমাদের সোমেনদা হচ্ছে কম টাকায় গাড়ি চালায় না, যা রেট সেটা না পেলে গাড়ির চাকা ঘুরবে না। তো এখন একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 3 কিলোমিটার 100 টাকা। বুঝতে পারছো কত কম টাকায় সার্ভিস দিতে হচ্ছে? বিরক্ত লেগে যাচ্ছে জাস্ট। মনে হচ্ছে এর থেকে ঠেলা গাড়ি চালানো ভালো। যেমনটা তোমাদের বলছিলাম না, কন্টিনিউ তো ভাড়া ঢুকে যাচ্ছে, 5 কিলোমিটার রাস্তা যাবে সাউথ সিটি মল, 100 টাকা, 110 টাকা, 106 টাকা, 102 টাকা, এরকম ভাড়া। মানে অ্যাভারেজ 100 থেকে 110 টাকার মধ্যেই ভাড়া থাকছে। মানে যেটা 160-70 টাকা হয় 5 কিলোমিটারের এরকম দিলে, সেটা ওরকমই দিচ্ছে। তো আমি তো ভাই যাবো না। আরেকটা বুকিং দিচ্ছে দেখো, তোমরা দেখলে, তোমরা হয়তো হলে নিয়ে নিতে, 781 টাকা ভাড়া ছিল 30 কিলোমিটারের। তো তাও আমি যাবো না, কারণ হচ্ছে ভাই সত্যি বলতে আমাদের একজন মারা গেছে, আমার একটা জেঠু মারা গেছিলো, তার কাজ আছে, মারা গেছিলো সেদিনকারে গেছিলাম, তারপর আর ওনার বাড়ি যাওয়া হয়নি। তো আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেগুলো হয় আর কি আমাদের, তো সেইগুলো ছিল, সেটাও যায়নি দুপুরবেলায়, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানেও যায়নি। তো একটু তো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, তাই ঠিক করেছি যে বিকেল 5টার সময় বাড়ি চলে যাবো, আর 5:30টার মধ্যে ওনাদের বাড়ি যাবো, 5:30 6টার মধ্যে ওনাদের বাড়ি যাবো, এই হচ্ছে প্ল্যান। তো মানুষের সাথে সম্পর্ক তো ঠিক রাখতে হবে না, এটা হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে মোটামুটি ভাড়া তো ভালো পেয়েছি, সেম ভাড়া পেয়েছি, সেম প্যাসেঞ্জারের 5 কিলোমিটারে 180 টাকা পেয়েছি, যেটা 5 কিলোমিটার একটু আগে 110-এর মধ্যে ঘোরাফেরা করছিলাম। মোস্ট অফ দ্য টাইম 100ই দেখাচ্ছিলো। ঠিক আছে, তো বুঝতে পারছো কতটা লস গাড়ি চালানো। আমি প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি, তবে আমার সাউথ সিটি যাওয়ার ইচ্ছা ছিল না, তাই নিয়ে যাই, সাউথ সিটিতে নামিয়ে দিয়ে ওখান থেকে আরেকটা ট্রিপ নিয়ে সোজা বাড়ি চলে আসবো। তো যেমনটা তোমাদের বলছিলাম, আমি সাউথ সিটি চলে গেছিলাম। হ্যাঁ, আমি সাউথ সিটি চলে গেছিলাম এবং ভাড়াও পেয়ে গেছিলাম। ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভাড়া পেয়ে যেই জায়গাটিতে এলাম, সেই জায়গাটিতে এখনও তোমাদের সাথে কথা বলতে গিয়ে একটি ভালো ভাড়া মিস করে গেলাম, যেটা আবার টালিগঞ্জের দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, সাউথ সিটিতে জাস্ট নামানোর সাথে সাথে ভাড়া পেলাম। আমি ভাবলাম যে আমার তেল নষ্ট হচ্ছে না, একবার বেরিয়ে গেলে আবার ওই জায়গাটা ঢুকতে ইচ্ছা করে না, কারণ এত বেশি কনজেস্টেড থাকে সাউথ সিটি। তো যার কারণে আমি ভাবলাম যে দরকার নেই ভাই, যাই, এই ভাড়াটা পেয়েছি এখান থেকে নিয়ে বেরিয়ে যায়। তো ওখান থেকে নিয়ে বেরিয়ে তো চলে এলাম, কিন্তু সত্যি কথা বলতে এখন যেই জায়গাটা আছে এটা একটা মরা জায়গা, এখান থেকে ভাড়া পাওয়া যায় না। সে যখনই আসি না কেন, আমি এমন একটা জায়গায় আছি যেখান থেকে কখনোই ভাড়া পাওয়া যায় না। হ্যাঁ, ঠিকই শুনছো, যেখান থেকে কখনোই ভাড়া পাওয়া যায় না। এমনই একটা মরা জায়গায় আছি যেখান থেকে কখনোই ভাড়া পাওয়া যায় না। তার মধ্যে একটা যদিও বা ভালো ট্রিপ লেগেছিল, বুঝতেই পারছি এখন ট্রিপ সবার কাছেই শেয়ার হয়। তো আমি অনেক লেটে ক্লিক করেছি, যার জন্য এই পাইনি, ট্রিপটাকে ম্যাচ করাতে পারলাম না। তো যাই হোক, আমার লস হয়ে গেল কথা বলার জন্য। এই জন্য বলি ভাই, একটু সাপোর্ট করো তোমরা, সাপোর্ট না করলে কী করে হবে।
তো এখন হচ্ছে না, আমি খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাওয়ার একটা বিশেষ কারণ, সেটা তোমরা সকলেই জানো। বিশেষ কারণটা কি? বিশেষ কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে একজন মারা গেছিলো কদিন আগে, সম্পর্কে জেঠু হয়, দূর সম্পর্কের জেঠু হলেও জেঠু হয়। তো ওনার আজকে কাজ ছিল, সেই কাজটাই আমি যাইনি। ঠিক আছে, সকালবেলায় যাওয়ার কথা ছিল। এবার সকালবেলায় উঠেছি ঘুম থেকে, প্রিপারেশন নিচ্ছিলাম তো কাজে যাওয়ার, কাজ হলো না। তারপর বাড়ির এসি সার্ভিসের পরে হচ্ছে শুরু করলাম হচ্ছে আমাদের কি বলে এসি সার্ভিস, আবার শুরু করলাম গাড়ির এসি সার্ভিস, গাড়ির ব্যাটারি সার্ভিস। তো এই দুটো কাজ করতে করতে মোটামুটি আমি হাঁপিয়ে যাই, আমার দিন শেষ হয়ে যায়। তারপরে কাজে যাওয়ার জন্য প্রিপারেশন নিই বেলা 12টা থেকে, কিন্তু অ্যামাউন্ট ঠিকঠাক না হওয়াতে একটাও কাজ অ্যাকসেপ্ট করি না, আর কাজ করা বন্ধ করে দিই। অ্যাট লাস্ট দুপুরবেলায় কাজে বেরোই, এবং দুপুরবেলায় কাজে বেরোনোর পরে এখনও অবধি মোটামুটি 750, 800, 900 টাকার ব্যবসা করেছি, ইন্ডাই, উবের আর যাত্রীর সাথে মিলিয়ে। তো 900 টাকার ব্যবসা করেছি। এই 900 টাকাটা নেট ইনকাম ধরে নাও, কারণ হচ্ছে এখন অবধি আমি কোম্পানিকে কোনো টাকা দিইনি, আর গাড়িতে তেলও ভরিনি। হ্যাঁ, এখন অবধি আমি কোম্পানিকে কোনো টাকা দিইনি, গাড়িতে তেলও ভরিনি, আর কন্টিনিউয়াসলি ভাড়া ঢুকছে না তা না, কিন্তু ভাড়ার অ্যামাউন্টটা তো ঠিক দিলে তো নিয়ে যেতে পারি, কিন্তু ভাড়ার অ্যামাউন্টটা ঠিক দিচ্ছে না। এখন আবার তারাতলা ভাড়া পাচ্ছি, তো আমি তারাতলা যাবো না, আমাকে যেতে হবে বাড়ির দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমাকে যেতে হবে বাড়ির দিকে। আমার একটু খারাপ লাগছে, ওনাদের বাড়ি যায়নি, তাই আমাকে ওনাদের বাড়ি যাওয়ার জন্যই আমার মনটা আর কি একটু মানে কেমন যেন হচ্ছে, যে একজন মারা গেল তখন তার বাড়িতে গেলাম, তারপরে তার শেষ কাজের সময় আর আমি ছিলাম না। আর আজকের হচ্ছে মানে শেষ কাজ আজকে হিসাব মতন, অথচ সেই আমি প্রার্থনা সবাই নেই, খারাপ লাগছে আমার সেখানে। উনি অ্যাকচুয়ালি খ্রিস্টান, ঠিক আছে, তো ওনার প্রার্থনা সবাই নেই, খারাপ লাগছে। তাই জন্য আমি ভাবছিলাম যে প্ল্যান তো ছিল কাজ করার, কিন্তু কাজ না করে আমি বাড়ির দিকে যাচ্ছি। প্ল্যান ছিল কাজ করার, কাজ না করে আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গেলে আশা করি বাড়ির লোককে মানিয়ে নিয়ে আমি ওই জায়গাতে যাব আর কি, ওনাদের বাড়িতে যাব। তো যার কারণেই আমি হচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যেমনটা তোমাদের বলছিলাম যে উবেরের ছলছালনা, ঠিক আছে ভাই, মারাত্মক লেভেলের কম ভাড়া দিচ্ছে। এত কম ভাড়া দিলে আমি কেন ভাই, যারা নতুন ড্রাইভার তারাও কাজ করবে না। 18 টাকা 20 টাকা কিলোমিটার নতুন ড্রাইভার হয়তো চালিয়ে দেবে, সে হয়তো তার কাছে 18 টাকা 20 টাকা কিলোমিটারটা হচ্ছে বিশাল কিলোমিটার হবে, কারণ তারা সিএনজিতে চালাচ্ছে, 30 মাইলেজ পাচ্ছে। যেহেতু আমি 18 টাকা 20 টাকা কিলোমিটার 2018 সালে চালিয়েছি, তাই এক্সপেন্স রেশিও প্রত্যেক ইয়ারে 5 to 6% বেড়ে যায়, ঠিক আছে, সব কিছুর দিক দিয়ে। তো যার কারণে হচ্ছে মানে 18, 19, 20, 6, 26, 8 বছর হয়ে গেছে। 8 বছর পরও 18 টাকা 20 টাকা কিলোমিটার গাড়ি চালাবো, এটা ভাবতেও আমার লজ্জা করে। হ্যাঁ, 8 বছর হয়ে গেছে গাড়ি চালাচ্ছি, 8 বছর পরেও সেই পুরোনো দিনে 18-20 টাকায় ফিরে যাব, সেটা আমি কোনো দিনই দেবো না। ওরকম সার্ভিস আমি কোনো দিনই দেবো না। তাই আমি খালি গাড়ি নিয়ে চললাম বাড়ির দিকে। আর এখন না আমাকে অনেকটাই খালি গাড়ি নিয়ে বাড়িতে যেতে হচ্ছে, বুঝতেই পারছো, এমার্জেন্সি আছে। কারণ আমি ভেবেছিলাম যে 5:30টার মধ্যে বেরিয়ে যাবো বাড়ির দিকে, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাতে দাঁড়িয়ে আমার ভাড়ার আশা করা যাচ্ছে না। মানে অন্য সময় হলে ভাড়ার নিয়েই বেরোতাম, কিন্তু এখন যেই জায়গাটিতে আছি না, এখানে ভাড়ার আশা একদমই করা যাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে না ভাড়া পাবো বলে, তাই আমি ভাবলাম ভাই বেশি চাপ নিয়ে লাভ নেই, দেখে তো মনে হচ্ছে ভাড়া পাবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া। তাই আমি এখনই বেরিয়ে যাচ্ছি আর কি। তো ওই মুহূর্তে আমি একটা ভালো ভাড়া পেয়েছি, 10 কিলোমিটার 364 টাকা, কিন্তু আমি নেবো না, অতি লোভে গলায় দড়ি, বুঝতে পেরেছো? তো আমি লোভে কাজ করি না, মানে হঠাৎ করে ভাড়া বেশি দিয়ে দিল বলে কাজ করে দিতে হবে, সেসব আমি করি না। কারণ কোম্পানির এটাই প্ল্যান, প্রত্যেকটা কোম্পানি, এক্ষুনি বলছিলাম না তোমাদের উবের কোম্পানিটা চোর, তো এই চোর কোম্পানিটার একটাই প্ল্যান, যখনই তুমি অন্য কোম্পানির একটা ভাড়া নিয়ে বেরিয়ে যাবে, তখন তোমাকে এত আধিক্যতা দেখাবে, মানে তুমি ছাড়া ওদের আর কেউ নেই। বুঝতে পারছো কী বললাম? মানে তুমি হচ্ছে বেস্ট ড্রাইভার, তোমাকে সব থেকে ভালো ভালো ভাড়াগুলো তখন দেওয়া হবে যখন তুমি অন্য কোম্পানির ভাড়া নিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারলে কী বললাম? এই যেমন এখন আমাকে 173 টাকা 5 কিলোমিটারের ভাড়া দিচ্ছে, 173 টাকা কেন দিচ্ছে সেটা আমি জানি, কারণ কোম্পানি জানি যে এই ছেলেটি খালি গাড়ি নিয়ে এতটা চলে এসছে। অলমোস্ট আমি 2-3 কিলোমিটার চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সাথে। তো ও বুঝে গেছে যে আমি বাড়ি চলে যাবো, এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 4-5 কিলোমিটার আর হবে, তো বাড়ি চলে যাবো বুঝে গেছে। তো ওই জন্যই আমাকে এখন আধিক্যতা করছে বেশি অ্যামাউন্টের ভাড়া দিয়ে। কারণ বেশি অ্যামাউন্টের ভাড়া যারা ড্রাইভার হয় না, খারাপ মনে করো না, যারা ড্রাইভার হয় তারা লোভে পড়ে যাবে। একদম সিম্পল ভাই, আমাদের ব্রেনের সাইকোলজি নিয়ে ওরা খেলে। ও দেখে নিল আমি বাড়ি চলে যাচ্ছি,
এখন একটা 10 কিলোমিটারের ভাড়া এতক্ষণ ধরে দিচ্ছিল 200 টাকা, 220 টাকা, বুঝতে পারছো? 10 কিলোমিটারের ভাড়া এতক্ষণে দিচ্ছিল 200 টাকা, 220 টাকা, সেই ভাড়া হঠাৎ করে 360 টাকা হয়ে গেল। তার মানে ও বুঝে গেল যে ছেলেটি বাড়ি চলে যাচ্ছে, একে আটকানোর একটাই ধাপ, সেটা হচ্ছে ওকে হিউজ অ্যামাউন্টে ভাড়া দিতে হবে। হিউজ অ্যামাউন্টে ভাড়া দিলে সে বাধ্যতামূলক ট্রিপ করবে, বুঝতে পারছো কী বললাম? বাধ্যতামূলক ট্রিপ করবে, যার ফলে কোম্পানিরও আর্নিং হবে, কোম্পানি ভালো সার্ভিস দিতে পারবে, আমাকে রাস্তায় আটকে রেখে কোম্পানি সার্ভিস দেবে নিজেদের প্যাসেঞ্জারদের, ঠিক আছে? তো ভাই ওরম সার্ভিস আমি দিই না, আমি ওর ধারও দাঁড়ি না, কোম্পানি সেটা ভালো মতন জানে, আর আমি ওরম লোভে পাও দিই না। তো কোম্পানি হচ্ছে এত কম ভাড়া দিচ্ছে, এই কম ভাড়ায় ভাই গাড়ি চালিও না। কোম্পানি এত কম ভাড়া দিচ্ছে না, এই কম ভাড়ায় গাড়ি চালিও না। এই কম ভাড়ায় গাড়ি চালালে কিন্তু তোমাদের 100% কেন 200% লস হবে। এবং একবার যদি এই ভাড়াগুলো অ্যাকসেপ্ট করা শুরু করে দাও না, তখন কোম্পানি তোমাদের কী করবে জানো? দেখো 180 টাকা ভাড়া দিচ্ছে সাউথ সিটি 4 কিলোমিটার, দেখে নাও ভালো করে, 180 টাকা 4 কিলোমিটার, আমি তাও নেবো না, ঠিক আছে? 4 কিলোমিটার 180 টাকা ভাড়া দিচ্ছে, আমার জায়গায় তোমরা থাকলে নিয়ে নিতে। এটাই হচ্ছে কোম্পানির স্ট্র্যাটেজি। ড্রাইভার যেন বাড়ি না যায়, রাস্তায় বসে থাকো, কম ভাড়া হোক যাই ভাড়া হোক, ড্রাইভারকে ফাঁসিয়ে রাস্তায় বস করিয়ে রাখবো। এটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির স্ট্র্যাটেজি, যে ড্রাইভারকে রাস্তায় বসিয়ে রাখবো, কম ভাড়া হোক বা বেশি ভাড়া হোক, ঠিক আছে? যখনই তুমি বাড়ির দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, তখনই তোমায় এমন এমন অ্যামাউন্ট দেখাবে যে আমি তোমায় খুব ভালোবাসি, এই নাও ভাড়া নেবে, 5 কিলোমিটারে 500 টাকা দিচ্ছি, ব্যাস। 5 কিলোমিটারে 500। তো যাই হোক, একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতি বলতে গেলে একটা ছোট্ট স্কুটি, হ্যাঁ একটা ছোট্ট স্কুটি, যে হচ্ছে আমার পেছনে এসে গেছিলো, তোমরা দেখলে আমি দাঁড়িয়েছিলাম এক জায়গায়, দাঁড়িয়ে ওখানে আমি গাড়িটাকে জাস্ট রিভার্স করেছি, কারণ সামনে গাড়ি এসে গেছে। স্কুটিটা আমার পেছনে একদম পুরো সাটিয়ে লাগানো ছিল, যার কারণে লুকিং গ্লাসে ওনাকে দেখা যায়নি। হ্যাঁ এক্স্যাক্ট, স্কুটিটা সাটিয়ে লাগানো ছিল আমার পেছনে, মানে আমার পেছন থেকে খুব জোর হলে এক হাতও গ্যাপ ছিল না, যার কারণে ওনার স্কুটিটা দেখা যায়নি, ছোটো স্কুটি ছিল। তাই জন্য ওনাকে বললাম যে আমি আপনার লেগে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু উনি সেটা শুনবে না, ওনাকে ড্যামারেজ দিতে হবে। হ্যাঁ ওনাকে ড্যামারেজ দিতে হবে। আমি বললাম হ্যাঁ ড্যামারেজ চাই তো, চল ড্যামারেজই তোকে আমি দিচ্ছি বলে আমি বললাম দেখুন, ও অ্যাকচুয়ালি ক্যাশ চাইছে, ঠিক আছে? স্কুটিটা সারাবে, ক্যাশ চাইছে। তো স্কুটিতে খালি স্ক্র্যাচেস হয়েছে, ভালো করে শোনো, স্কুটিতে খালি স্ক্র্যাচ হয়েছে মডগার্ডের মধ্যে একটা বা দুটো, ঠিক আছে? যেমন আমাদের হয় আর কি, ছোট্ট স্কুটি তো, আমি ব্যাক গিয়ারে দিয়েছি, আর দেখা যায়নি। মেন কথা না, এই যে লুকিং গ্লাসটা আছে আমার সামনে, যেটাতে আমি দেখি, সেটাতে না, সেটা দেখা যায়নি পুরোপুরি, বুঝতে পারছো? সেটা না দেখার জন্যই এই জিনিসটা ঘটেছে, বুঝতে পারলে কি বললাম? সেটা না দেখার জন্যই এই জিনিসটা ঘটেছে, এবং তার জন্য ওনাকে আমায় ক্ষতিপূরণ দিতে হবে। উনি আমায় বলছে থানায় গিয়ে কোনো লাভ হবে, তুমি আমায় কিছু টাকা দিয়ে দাও। বললাম কেন আপনাকে আমি টাকা দেবো? আমার গাড়ির যখন ইন্স্যুরেন্স করা আছে, টাকাটা কেন দিতে যাবো ভাই? আমি তো কোনো মার্ডার করিনি, ঠিক আছে? আমি কোনো মার্ডার করিনি, বা এমন কোনো অ্যাক্সিডেন্ট করিনি যেটাতে স্কুটিটা পুরো ভেঙে চুরমুর হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, সারাতে 20-30 হাজার টাকা লাগবে। জাস্ট একটা স্ক্র্যাচ হয়েছে, ওই স্ক্র্যাচের জন্য আমাকে হচ্ছে মডগার্ডের স্ক্র্যাচ হয়েছে। কেন? ছোটো স্কুটি তো, মানে এতটাই ছোটো স্কুটি যে দেখাই যাচ্ছিল না লুকিং গ্লাসে, মানে ওনাদের মুখগুলো দেখা গেছে। তো মাথায় হেলমেট দেখে বুঝতে পারলাম পেছনে স্কুটি আছে, আর আমি জাস্ট হালকা করে বাড়িয়েছি, তাতেই উনি আমার থেকে যেই পরিমাণে ড্যামারেজ চেয়েছে না, ক্ষতিপূরণ চেয়েছে, ওই ক্ষতিপূরণ দেওয়া তো কোনো মতেই সম্ভব না, বুঝতে পারলে কি বললাম? ওই ক্ষতিপূরণ দেওয়া কোনো মতেই সম্ভব না। লাস্টে কী করলাম, আমি হচ্ছে ওনাকে বললাম চলো নিয়ে যাচ্ছি আপনাকে থানায় চলো। থানায় নিয়ে যাওয়ার নাম করে মালটাকে ঘোরাতে ঘোরাতে থানার কাছে এসে একটা গলিতে ঢুকে গেলাম। মালটা দেখে ঠিক দেখে নিচ্ছি আমি গলিতে ঢুকেছি, আমার পেছন করলো গলিতে। পেছন করার পরে, আরে দিদি একটু সরে যান না, তারা আছে তো। তো আমার পেছন করলো, পেছন করার পরে ও হচ্ছে আবার ফের আমি গাড়ি ঘুরিয়ে থানার দিকে নিয়ে এলাম। থানাটা থেকে ও সুস্থি পেলাম। আমি বললাম ভাই দাঁড়াও, আসছি, ঠিক আছে আসছি বলে আমি গ্যারেজে ঢুকে দিলাম গাড়ি। তারপরে আমি এখন গায়েব হয়ে যাবো, ও দেখতেই পাবে না, এখনও পেছনেই আছে মনে হয়, তাড়াতাড়ি করে গাড়িটা গ্যারেজে ঢোকাতে হবে, ও যেন আমার লোকেশনটা না বুঝতে পারে। ব্যাস, এই গাড়ি গ্যারেজে ঢুকে গেল, আর ও কোনোদিন গাড়ি খুঁজে পাবে না, গল্প শেষ। তো এরকম ব্যাপার, বুঝলে? তো যাই হোক, বাড়ি চলে এসেছি, ভিডিওটা এখানেই শেষ করলাম। দিমাগ খারাপ হয়ে গেছে, এটা নিয়ে পরে একদিন বলবো।